আসসালামু আলাইকুম। এমএসসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের নাইম ভাই। আজকে আমি নবম নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা নিয়ে একটু কথা বলবো। দেখো, আমি এই অধ্যায় থেকে অনেকগুলো টপিক লিখে রেখেছি। এই পঞ্চম অধ্যায় এই টপিকগুলা যদি বুঝতে পারো তাহলে পঞ্চম অধ্যায় সমস্যা হওয়ার কোনো কথা না। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এখানে কি আছে? যোজ্যতা এবং যোজনী। আচ্ছা, যোজ্যতা কাকে বলে? আমরা জানি প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা, তার মানে কি ধরো প্রত্যেকটা, যেমন কি কার্বনের হলো 6, তার মানে প্রোটন সংখ্যা কত? 6। এবং আরেকটা জিনিস জানি যে প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যা সবসময় কি থাকবে? সমান থাকবে। তার মানে ওর যদি প্রোটন যদি 6টা হয়, ইলেকট্রন কয়টা থাকবে? 6টা। তার মানে ওর যদি আমি আমি ইলেকট্রন বিন্যাসটা আঁকি, দেখো এটা হলো কি নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর আমরা জানি হলো 2টা ইলেকট্রন থাকতে পারে। তারপরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 8টা। কিন্তু আমার ইলেকট্রন আছে হলো মোটমাট 6টা, তার মানে 2 আর 4 কত? 6। আচ্ছা, এখানে দেখো আমাদের সর্বশেষ স্তর কোনটা? এই 2 নম্বর। এটা কি 2 নম্বর শক্তি স্তর? আচ্ছা, সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টা। দেখো, আমরা এখানে কি বলছে? যোজ্যতা। যোজ্যতা হলো সর্বশেষ শক্তি স্তরকে কি বলা হয়? যোজ্যতা স্তর বলা হয়। আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে যোজ্যতা স্তর কাকে বলে। তার মানে কোনো পরমাণুর সর্বোচ্চ বাইরের সেল অথবা কি সর্বশেষ শক্তি স্তরকে কি বলা হবে? যোজ্যতা স্তর বলা হবে। আর যোজ্যতা স্তরে যেই কয়েকটা ইলেকট্রন, সর্বমোট ইলেকট্রন, তার মানে কি 2 নম্বর শক্তি স্তরে এখানে কয়টা ইলেকট্রন আছে? 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে সর্বশেষ শক্তি স্তরে যেই কয়েকটা ইলেকট্রন থাকবে তাকে কি বলা হবে? যোজ্যতা ইলেকট্রন বলা হবে। আচ্ছা, যোজ্যতা ইলেকট্রন, তার মানে কি যোজ্যতা ইলেকট্রন এখানে কত আছে? যোজ্যতা ইলেকট্রন হলো 4। তারপর অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হলো 6। তারপরে সোডিয়াম, সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো 1। দেখো সোডিয়ামটা দেখাই আমি তোমাকে। নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে আছে হলো 8টা, তারপরে শক্তি স্তরে আছে হলো 1টা। তার মানে কি সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3 নম্বর শক্তি স্তর। আর 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1টা। তার মানে কি ওর যোজ্যতা ইলেকট্রন কয়টা? 1টা। আর যোজ্যতা স্তর কত নম্বর স্তর? 3 নম্বর শক্তি স্তরকে কি বলা হবে? ওর যোজ্যতা স্তর বলা হবে। আচ্ছা, আরেকটা হলো যোজনী। দেখো, আমি যোজনী হলো কি কোনো মৌল অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হবে? যোজনী। যেমন তুমি এখানে বলতে পারো যে যোজনী হলো কি কার্বন। কার্বন কি আছে? কার্বনের আবার আরেকটা বলতে পারো যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটা বিজোড় ইলেকট্রন আছে তাকে কি বলা হবে? যোজনী বলা হবে। তার মানে এখানে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? 1, 2, 3, 4। তার মানে কার্বনের কি আছে? 4টা বিজোড় ইলেকট্রন আছে। আর 4টা বিজোড় ইলেকট্রন মানে কি ওর যোজনী হলো 4। আবার দেখো সোডিয়াম, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? বিজোড় ইলেকট্রন 1টা বিজোড় ইলেকট্রন আছে। তার মানে কি ওর যোজনী কত হবে? 1। আচ্ছা, তার মানে এটা কিন্তু সোডিয়াম এবং অক্সিজেন। অক্সিজেন যদি দেখি, অক্সিজেনের হইল 8। ওর যদি ইলেকট্রন বিন্যাস করি 1s, 1s, 2, 2s, 2, 2p, কত 4, 2p4। দেখো, আমাদের হলো পি শক্তি স্তরটাকে কি করা যায়? ভাঙা যায় এরকম ভাবে। তুমি আরেকভাবে বলতে পারো যে এটা এটা কি আছে? তার মানে কি একটা 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 এখানে কি হবে? প্রথমে ইলেকট্রন যা হলো সিঙ্গেল, তারপরে হলো কি ডাবল ডাবল অবস্থা, মানে তারপরে হলো আরেকটা করে ইলেকট্রন। তার মানে দেখো এখানে 3টা হলো কি আছে? বিজোড় অবস্থায় আছে। তুমি যদি এইভাবে না বুঝতে পারো তাহলে এইভাবে দেখতে পারো যে আমি কি করলাম, এই যে নিউক্লিয়াস আঁকলাম, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকার কথা? ওর হলো 6টা। 6টা ইলেকট্রন। দেখো আমি এই যে এখানে দিলাম 4, 5 আর 1, 6। দেখো এই যে এই দুইটা যে বিজোড় ইলেকট্রন আছে, তার মানে কি ওর যোজনী হলো কত? যোজনী 2। তার মানে অক্সিজেনের যোজনী পেলাম আমরা কত? 2। সোডিয়ামের যোজনী পেলাম কত? 1। কার্বনের যোজনী পেলাম কত? 4। এই সেম ভাবে আমরা কি ইলেকট্রন বিন্যাস থেকে প্রত্যেকটা মৌলের যোজনী কি করতে পারবো? বের করতে পারবো। এবং যোজ্যতা স্তর, যেমন অক্সিজেনের যোজ্যতা স্তর কোনটা? 2 নম্বর শক্তি স্তরকে কি বলা হবে? যোজ্যতা স্তর। এবং যোজ্যতা স্তরে অক্সিজেনে কয়টা ইলেকট্রন থাকবে? যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকবে হলো 6টা। বুঝতে পারছো? এভাবে কি করতে পারবো আমরা? প্রত্যেকটা মৌলের যোজ্যতা এবং যোজনী বের করতে পারবো। আচ্ছা, যোজ্যতা এবং যোজনী যদি আমরা বুঝতে পারি। আচ্ছা, যোজনী আরেকটা বিষয় আছে। যোজনী হলো কি, যোজনী কিন্তু পরিবর্তনশীল হয়। যেমন ধাতু যারা বেশি মানে পর্যায় সারণীর নিচের দিকে, অথবা তুমি ধাতুগুলা যা পারমাণবিক সংখ্যা যখন বৃদ্ধি পায়, যেমন 20 থেকে পরবর্তীতে, এবং অন্যান্য যৌগগুলা কি হয়, যেমন সিলিকন। সিলিকন সিলিকন হলো কি আমাদের 16 নম্বর। 16 নম্বর হলো কি, ও হলো পরিবর্তনশীল যোজনী দেয়।
তার মানে কি ওকে যখন উত্তেজিত করা হয় ওর প্রথমে যোজনী দেয় হলো কি 2 এবং তার পরবর্তী যোজনী দেয় কত 4 এবং তারপরে আবার কি সর্বোচ্চ যোজনী হলো 6। তার মানে কি ওর যোজনী কিন্তু পরিবর্তনশীল যোজনী, বুঝতে পারছো? ওর প্রথমে যোজনী থাকে 2, তারপরে 4, আরেকটু উত্তেজিত করলে 4 এবং আরেকটু উত্তেজিত করলে কি হয় 6টা যোজনী দিতে পারে। তার মানে এগুলো আমরা বুঝতে পারছি পরিবর্তনশীল যোজনী, এগুলা আমরা চতুর্থ অধ্যায় হয়তো বা পড়ে আসছো এগুলা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যোজনী দেখলাম। আচ্ছা যৌগমূলক, যৌগমূলক কাকে বলে? -2। দেখো যৌগমূলক, দেখো এখানে কি আছে একাধিক মৌলে, একাধিক মৌল, একাধিক অণু মিলে যখন একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং একটি আয়ন পরমাণু গুচ্ছ আকারে পরমাণু গুচ্ছ আয়ন আকারে কাজ করে, তখন কি বলা হবে? তাকে যৌগমূলক বলা হবে। দেখো এখানে পরমাণু আছে কয়টা? পরমাণু আছে 1টা 2টা, তার মানে কি পরমাণু মৌল অথবা পরমাণু বলতেছি মৌল, মৌল আছে কয়টা? সালফার এবং অক্সিজেন, 2টা মৌল আছে এবং একাধিক অণু। দেখো সালফার আছে 1 মোল এবং কত এই যে অক্সিজেন আছে কয়টা? 4 মোল। তার মানে কি একাধিক মৌলের একাধিক অণু মিলে একটি পরমাণু গুচ্ছ গুচ্ছ তৈরি করে আয়ন একটি আয়ন আকারে আয়নের ন্যায় কাজ করলে তাকে কি বলা হবে? যৌগমূলক বলা হবে। যেমন যৌগমূলক আমি যদি তোমাকে অনেকগুলো যৌগমূলক লিখি, দেখো সোডিয়াম, আচ্ছা সালফেট লিখলাম, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, তারপরে কার্বনের কার্বনেট, ফসফেট, ফসফেট, তারপরে নাইট্রেট, এরকম কি আরো অসংখ্য আমরা কি করতে পারবো? যৌগমূলক লিখতে পারবো। এই প্রত্যেকটা যৌগমূলক দেখো এগুলার কিন্তু কি তুমি যেরকম এখানে যেমন যৌগমূলক দেখলা, আবার কি এখানেও কি যৌগমূলক, এখানে যেমন যোজনী দেখলা এবং যৌগমূলকে কি আছে ওদের যোজনী আছে। যেমন কি সালফার, সালফারের যোজনী কত? 2। তারপরে কি অ্যামোনিয়ার যোজনী কত? 1। তারপর কার্বনেটের যোজনী কত? 2। তারপর ফসফেটের যোজনী কত? 3। এরকম কি ওদেরও কি আছে মানে পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, কোনো অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? যোজনী বলা হয়। তার মানে কি ওরাও কি করতে পারবে? তিনটা কি করতে পারবে? ধরো কি ওর 3টা হাত ফাঁকা আছে, আমি এরকম বলতে পারি যে আমি যোজনীগুলা কি আমরা হাত আকারে কল্পনা করতে পারি। যেমন কি ওর আছে 2টা হাত, তার মানে কি ও 2টা হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনের হাত আছে কয়টা? হাইড্রোজেনের যোজনী হলো 1। তার মানে কি ও 2টা হাইড্রোজেনের সাথে কি করতে পারবে? যুক্ত করতে পারবে। যেমন কি আমি এরকম লিখতে পারি H2SO4। তার মানে কি 2টা হাইড্রোজেন এবং কি একটা সালফার, 2টা মিলে কি করছে আমাদের সালফিউরিক অ্যাসিড, বুঝতে পারছো? এগুলো কি করতে পারি আমরা বুঝতে পারি, লিখতে পারবো। যেমন কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া ফসফেট, যেমন কি NH4 এবং কত? CO4। আচ্ছা এখন অ্যামোনিয়াম ফসফেট, আচ্ছা আমরা রাসায়নিক বন্ধনের রাসায়নিক সংকেত লেখার কিছু কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটা হলো আমাদের কত অণু, দেখো এখানে কি আছে ফসফেট, অক্সিজেন কয় অণু আছে? 4 অণু। তার মানে কি ওই যে কয় অণু লাগবে ওইটা কি করতে পারবো আমরা এখানে সুন্দর করে লিখে দিতে হবে। যেমন এখানে সুন্দর করে কি 4 লিখে দিছি। আবার এখানে কি ওর যোজনী কত? অ্যামোনিয়ার যোজনী কত? 1। পরের নাম্বার হলো এই শর্ত, ওর যোজনী 1 এবং কি ওর যোজনী হলো 3। তার মানে কি যোজনীগুলো কি করতে হবে? পরিবর্তন করে সুন্দর ডান সাইডে বামে লিখে মানে নিচে লিখে দিতে হবে। তার মানে কি ওর যোজনী হলো 3 ছিল, তার মানে এখানে 3 লিখে দিব। আর ওর যোজনী ছিল কি 1, তার মানে এখানে আমরা লিখে দিব, বুঝতে পারছো? তার মানে কি এখানে আমরা লিখে দিলাম। তার মানে কি এরকম ডাইরেক্ট আমি এভাবে লিখতে পারি NH4 3PO4। দেখো এক 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 লিখলেও যে কথা, না লিখলেও কি সেম কথা। আমরা এইভাবে কি করতে পারবো? যৌগমূলক লিখতে পারবো। আচ্ছা আবার আরো কিছু কিছু আছে যেগুলো হলো কি, যেমন এই কি যেন বলে যৌগমূলক। দেখা আচ্ছা তোমাকে যৌগমূলক দেখাই। কার্বনের যোজনী হলো কত? 4 এবং অক্সিজেনের যোজনী হলো কত? 2। এটা দ্বারা যদি আমরা যৌগ গঠন করি, দেখো আমরা যৌগটা গঠন করলাম CO এবং কি ওর যোজনী হলো কি এখানে লিখতে হবে 2 এবং ওর যোজনী কি করতে হবে? এখানে লিখতে হবে 4। এটা হলো কি কার্বন ডাইঅক্সাইডের সংকেত। কিন্তু এখানে কি এসছে দেখো, কার্বন আছে 2টা, অক্সিজেন আছে কয়টা? 2টা। এটা হলো কি যৌগমূলক লেখার 3 নাম্বার নিয়মটা এরকম, মানে যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি ওদের দুইজনকে যদি ভাগ করে লেখা যায়, তার মানে কি ওকেও যদি আমি 2 দ্বারা ভাগ করলে কি করতে পারবো? এখানে 1 পাবো, এখানে 2 পাবো। তার মানে কি কোনো একটা সংখ্যা দ্বারা যদি ভাগ দেওয়া যায়, সবগুলাকে ভাগ দিলে যেই ভাগফলটা আসবে ওইটা কি করতে হবে? লিখতে হবে। যেমন কি কার্বন 1 এবং কি অক্সিজেন 2। এক এক না লিখলেও সেম কথা। তার মানে কি আমরা এভাবে লিখতে পারবো। এটা হলো কি কার্বন ডাইঅক্সাইড। এভাবে আমরা যৌগমূলক সবগুলা কি করতে পারবো? লিখতে পারবো। আচ্ছা তারপরে কি আছে? রাসায়নিক বন্ধনের কারণ। আচ্ছা
আমরা কি জানি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, আচ্ছা রাসায়নিক বন্ধনের আগে আমি আরেকটা জিনিস বলে নেই, যে এইখানে দেখো আমার এইখানে ফসফেট অথবা কার্বনেট, এইখানে আমাদের এই -2 এই যোজনীটা হইলো কিসের জন্য? এটা আমাদের প্রশ্ন আসতে পারে, যে আমি তো এখানে -2 এই যোজনীটা বুঝতে পারতেছি না। এই যোজনীটা কিভাবে আমরা বুঝতে পারবো? যেমন কি আমরা যোজনী ধরো কি একটা মাইনাস একটা প্লাস, প্লাস হয় কি জন্য এটা আমি বলি। দেখো আমরা কি আছে, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি থাকে সবসময় সেম থাকে। তাহলে কি কার্বনের চিন্তা করি, যেটা আমি কার্বনের বাইরের সেলে আছে হয়তো 4টা ইলেকট্রন, ভিতরের সেল আছে 2টা, এটা নিউক্লিয়াস। তার মানে কত, প্রোটন হলো পজিটিভ চার্জ, ইলেকট্রন হলো কি নেগেটিভ চার্জ। আর আমরা কি জানি ইলেকট্রন, প্রোটন এবং ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ কি করে, দুইজন দুজনকে বিকর্ষণ করে কি নিরপেক্ষ হয়ে যায়। তার মানে এখানে কি আছে, 6টা প্রোটন আছে, 6টা প্রোটন এবং কি 6টা ইলেকট্রন আছে। তার মানে কি ওরা ওরা দুইজন আকর্ষণ বিকর্ষণ করে কি হয়েছে, চার্জ শূন্য হয়ে গেছে। কিন্তু আমার এখানে কি আরো 4টা ইলেকট্রন নিয়ে আসতে হবে, তার মানে কি ওদের তড়িৎ ঋণাত্মকতা, তার মানে ওরা কি করে ইলেকট্রন নিয়ে আসে। 4টা ইলেকট্রন কি করলো, ও এখানে নিয়ে আসলো 4টা ইলেকট্রন। এই 4টা ইলেকট্রন যে নিয়ে আসলো, 4টা ইলেকট্রন নিয়ে আসার পর তার মানে কোন ঋণাত্মক চার্জ কি হয়ে গেছে, বেড়ে গেছে। তার মানে কি 4টা ইলেকট্রন নিয়ে আসছে, তার মানে কি হয়ে গেছে, ঋণাত্মক চার্জ কিন্তু 4টা বেড়ে গেছে। আর এইগুলো তো কি হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। এই 4টা যে বেড়ে গেল, এই যার কারণে কি হয়, ওর হলো কি যোজনী হয় 4, 4টা সিঙ্গেল হাত আছে যার কারণে কি যোজনী হলো 4, কিন্তু এখানে কি হয় -4 হয়। কিসের জন্য, ওই কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, আমাদের ঋণাত্মক চার্জের মান বেড়ে যাবে। আর ঋণাত্মক চার্জের মান বেড়ে গেলে তাকে কি বলবো, আমরা নেগেটিভ যোজনী বলবো, অথবা কি এরকম নেগেটিভ চিহ্ন দেবো। সেম ভাবে কি হয়েছে, আমরা এখন এটা দেখি যে আবার ধরো যদি তোমার কোনো একটা মৌল থাকে যাদের কি আছে, যে ইলেকট্রন দিয়ে দিছে। তার মানে কি ধরো আমি একটা এখানে আমি উদাহরণটা এরকম ভাবে দিই, যে ধরো কি আমার 6টা, যদিও এটা সম্ভব না আমাদের, যেমন কি সোডিয়ামের হলো কি 11, সোডিয়ামের হলো 11, এমনকি এখানেও 11। কিন্তু কি করছে, আমি এখান থেকে একটা ইলেকট্রন কি করে দিছি, অন্য কাউকে দিয়ে দিছি। অন্য কাউকে যদি দিয়ে দিই, তার মানে কি একটা ইলেকট্রন আমি অন্য একজনকে দিয়ে দিলাম, প্লাস করে দিলাম। আচ্ছা, একজনকে যদি দিয়ে দিই, তার মানে কি আমার ঋণাত্মক চার্জ হয়ে যাবে কত, -10, এবং পজিটিভ চার্জ হয়ে যাবে কত, 11। তার মানে আমার এখানে কিন্তু এক বেশি, যার কারণে কি হয়েছে, সোডিয়ামের +1 হলো ওর যোজনী। বুঝতে পারছো? আর আমরা এই যোজনী হলো কি, সবাই চায় যে আমরা কি করতে পারি, অষ্টক পূর্ণ করার জন্য। অষ্টক পূর্ণ করার জন্য হলো কি এই যোজনীগুলো প্রদর্শন করে। আচ্ছা, সেম ভাবে আমি এখন যদি বলি কার্বনেট CO3 2-, আচ্ছা এইখানে আমার 2- কিসের জন্য যোজনী হলো? আচ্ছা আমরা কি জানি যে কার্বনের হাত হলো কয়টা, 4টা। কার্বনের হাত 4টা, কিন্তু অক্সিজেনের হাত হলো কয়টা, 2টা। কার্বনের হাত যদি 4টা হয়, তার মানে কি ধরো কি অক্সিজেন কেউ 2টা ধরছে। সিম্পল ভাবে সহজভাবে চিন্তা করতে পারো যে, এবং দেখো 2টা, এখানে অক্সিজেন কিন্তু, কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 2টা। আর অক্সিজেন কিন্তু কি দুইজন মানে 4টা হাতকে ধরছে, কিন্তু এখানে কিন্তু কি অক্সিজেন কিন্তু আরো একটা বাকি আছে। আর আরো একটা যে বাকি আছে, যার কারণে কি হয়েছে, আমাদের এইখানে ওই যোজনী আমার কিন্তু এখানে কিন্তু কার্বনের হাত ফাঁকা নাই, যার কারণে কি করছে, ওর যোজনী হলো কি -টি এরকমভাবে প্রদর্শন করছে। বুঝতে পারো? যেমন কি ফসফেটের যোজনী হলো 5, অক্সিজেন হলো সব 4টা মিলে কত কত, ওর হাত ধরো কি ওর 5টা হাত আছে, এবং অক্সিজেনের হাত আছে কয়টা, 4টার জন্য 8টা হাত, একজনের 2টা করে হাত, তার মানে কি 8টা হাত। তার মানে কি 5টা এবং 8টা কি করতে পারবো, এটা হলো পজিটিভ, এটা কি নেগেটিভ। তার মানে কি হবে, আমাদের 8টার ভিতরে কিন্তু 5টা কিন্তু চলে গেল, কিন্তু 3টা নেগেটিভ যে বেঁচে থাকলো, ওই 3টাকে কি বলবো আমরা এখানে ওর যোজনী আকারে প্রদর্শন করছে। বুঝতে পারছো? এভাবে হলো কি আমরা যৌগমূলকের যোজনীগুলা বুঝতে পারবো। আচ্ছা, যৌগমূলক, আচ্ছা রাসায়নিক বন্ধনের কারণ। আচ্ছা, রাসায়নিক বন্ধনের কারণ এখন হলো রাসায়নিক বন্ধন। আমরা এখন দেখলাম যে এই যোজনী যেমন কি করছে, ওরা ওর সাথে যুক্ত হয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড CO2, এখানে কি ওরা যে যুক্ত হয়েছে, এই যুক্ত হলো কিসের জন্য, প্রশ্নই আসতে পারে যে এটা যুক্ত হইলো কেন, এখানে ওরা যুক্ত হইলো কেন, অ্যামোনিয়া যুক্ত হইলো কেন, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হইলো কেন, তারপরে পানি পানি যুক্ত হইলো কেন, এগুলো যুক্ত হওয়ার কারণ কি? আচ্ছা, এখন হলো আমরা কারণ ব্যাখ্যা করব। দেখো আমি এখন কারণ ব্যাখ্যা করব। আমি তোমাদের বলতে পারি যে যৌগমূলক, যেমন কি কার্বন ডাইঅক্সাইড CO2। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড না গিয়ে আমি সহজ একটা যাই, মিথেন CH4। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা জানি যে নিষ্ক্রিয় মৌলগুলো কি থাকে, ওদের সর্বোচ্চ বাইরের সেলে ইলেকট্রনগুলো কি থাকে, পূর্ণ থাকে, অথবা অষ্টক পূর্ণ থাকে। অষ্টক পূর্ণ, তার মানে ওর সর্বোচ্চ বাইরের সেলে আমরা কি নিষ্ক্রিয় গ্যাসগুলো দেখছি কি,
যে ইলেকট্রন বিন্যাস হলো কি সর্বশেষ শক্তি স্তর অথবা 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, যে শক্তি স্তরই হোক, ওদের সর্বশেষ শক্তি স্তরে কি থাকবে, পি অরবিটাল পূর্ণ থাকবে, এস এবং পি অরবিটাল পূর্ণ থাকবে। পূর্ণ থেকে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে। যেমন হিলিয়াম, হিলিয়াম শুধুমাত্র ব্যতিক্রম, ও সর্বশেষ শক্তি স্তরে কি 2টা ইলেকট্রন থাকে। আচ্ছা, এটা হলো 2 এর নিয়ম। আর 8 এর আর হলো বাকিগুলো কি, নিকেল, তারপরে কি আর্গন, এগুলো কি থাকবে সর্বশেষ শক্তি স্তর এন এস এবং কত এনপি, এটা কি থাকবে 2টা থাকবে, এবং কি এটা যদি 6টা থাকে তার মানে কি সর্বশেষ শক্তি স্তর 8টা ইলেকট্রন থাকলে কি হবে, ওরা নিষ্ক্রিয় হয়ে যাবে। সেম ভাবে কি করবে ওরা প্রত্যেকে, ওরা তো নিষ্ক্রিয়, কিন্তু ওরা তো আর কার্বন তারপরে হাইড্রোজেন, ওরা তো আর নিষ্ক্রিয় না, ওরা তো চায় ভাই আমরা নিষ্ক্রিয় হই, সবাই তো ভালো থাকতে চায়। যদিও এখানে ভালো থাকা, ভালো এবং খারাপের কোনো প্রশ্ন নাই, যদিও মজা করে বললাম আর কি, যে এখানে কি কার্বন এবং হাইড্রোজেন ওরা কি করছে, ওরাও নিষ্ক্রিয় হওয়ার চেষ্টা করে। যেমন কার্বনের বাইরের সেলে আছে একটা, এবং কার্বন বলতেছি হাইড্রোজেনের বাইরের সেলে আছে একটা, কিন্তু কার্বনের বাইরের সেলে আছে কয়টা, এই 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন। এই 4টা ইলেকট্রন ও যদি আর বাইরের থেকে আর 4টা নিয়ে আসে, তার মানে কি ও নিষ্ক্রিয়র মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করতে পারবে। তার মানে কি নিষ্ক্রিয় মৌলের যেরকম ইলেকট্রন বিন্যাস আছে, ওই কি করতে পারবে, সেম ভাবে ইলেকট্রন বিন্যাস ধারণ করতে পারবে। যার কারণে কি করবে, ও বাইরের থেকে ধরো হাইড্রোজেনের আছে কয়টা, একটা, তার মানে কি করবে ও এখানে 4টা হাইড্রোজেনের সাথে কি করবে, যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে এরকম বন্ধন গঠিত করবে। বন্ধন গঠিত করলে কি হবে, ওইও নিষ্ক্রিয়ের মতো হয়ে গেল, ওইও নিষ্ক্রিয়ের মতো হয়ে গেল, বুঝতে পারছো। যার কারণে কি ওরা সব এইরকম ভাবে ইলেকট্রন শেয়ার, আদান প্রদান, এগুলোর মাধ্যমে কি করে, ওরা নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করতে চায়। যার কারণে কি করে আমাদের রাসায়নিক বন্ধন গঠিত হয়, বুঝতে পারছো। তার মানে রাসায়নিক বন্ধন প্রত্যেকটাই দেখবা কি রাসায়নিক বন্ধনের কারণই হলো যে আমরা কি করতে পারবো, আমরা নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাসের মতো ধারণ করব। সেটা কি করবে ও সেই জন্য ওরা রাসায়নিক বন্ধন গঠিত করে। আচ্ছা, রাসায়নিক বন্ধন এখন হলো কি দ্বিত্ব এবং অষ্টক। আচ্ছা, অষ্টক নিয়ম, এই যে একটু আগে যে বললাম নিষ্ক্রিয় মৌল কি করে, ওদের বাইরের সেলে কি সর্বশেষ শক্তিস্থলে আর্গন, যেমন 1s2 2s2 2p6 3s2 3p6, তার মানে কি ওর বাইরের সেলে দেখো 3 নম্বর শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে, 2 এবং 6, 8টা ইলেকট্রন আছে। এই 8টা ইলেকট্রন তার মানে কি ও নিষ্ক্রিয় একটা মৌল। সেম ভাবে কি করবে, প্রত্যেকটা মৌল কি করতে চায়, ও সর্বোচ্চ বাইরের সেলে 8টা ইলেকট্রন শেয়ার করে, অথবা যেমন ভাবে যেমন মিথেন তোমার দেখাইলাম, যে মিথেন কি করে, ও সর্বোচ্চ কার্বন H4, এই মিথেনের চিত্র একটু আগে দেখাইলাম, যে কি করে ও সর্বশেষ শক্তি স্তরে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ও 8টা ইলেকট্রন বিন্যাস কি করতে চায়, পূর্ণ করে ও নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস ধারণ করতে চায়, নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস ধারণ করতে চায়। ইলেকট্রন বিন্যাস ধারণ করে কি, এটাকে কি বলা হয়, অষ্টক নিয়ম বলা হয়। আচ্ছা, অষ্টক নিয়ম হলো কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকার যে প্রবণতা, মানে 8টা ইলেকট্রন থাকে, তাকে কি বলা হবে, অষ্টক নিয়ম বলা হবে। তার মানে ওই কি করবে, অষ্টক পূর্ণ করবে, আর অষ্টক পূর্ণ করে কি ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাসের মতো, নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের মতো ধারণ করবে। এটাকে কি বলবো আমরা, অষ্টক। আচ্ছা, আর একটা আছে কত, দিক্ত। দিক্ত বা 2 এর নিয়ম, বুঝতে পারছো। 2 এর নিয়ম হলো যে কোনো মৌল, যে এই জোড়া, এই যে জোড়া আছে না, এই জোড়া এক বা একাধিক জোড়া থাকার যে প্রবণতা, ওইটা কি বলা হবে, 2 এর নিয়ম বলা হবে। যেমন কি তুমি এখানে মিথেন দেখলাম, মিথেনের হলো এইটা চিত্র CH4। আচ্ছা, এখানে লিখি, আর এটা আমি মুছে দেই, এখানে আমি কি বেরিলিয়াম ক্লোরাইড, আচ্ছা বেরিলিয়াম ক্লোরাইড, এইখানে আমি বেরিলিয়াম ক্লোরাইড যদি দেখি, আমি দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তার মানে কি ওর বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তর কয়টা, 2 নম্বর শক্তি স্তর। ও 2 নম্বর শক্তি স্তরে কি আছে, নিউক্লিয়াস, 2টা ইলেকট্রন আছে। এবং কি ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 7টা, তার মানে যোজনী কত, 1। আচ্ছা, আমরা যদি এই ইলেকট্রন ওইদিকে না যাই, ওর ইলেকট্রন আছে কত, 7টা। আচ্ছা, তার মানে কি করবে, ক্লোরিন কি হবে, বেরিলিয়ামের সাথে এইখানে আমার বড় তো আঁকা সম্ভব না, যদিও এখানে হালকা দেখাই, যে ক্লোরিনের একটা ইলেকট্রন এবং কি বেরিলিয়ামের একটা ইলেকট্রন, এই মিলে যে ওরা যে এই জোড়া গঠিত করছে,
তোমাকে দুইটাকে একটা জোড়া গঠিত করছে, এখানে কি করবে আরেকটা ক্লোরিন এসে কি এরকম জোড়া গঠিত করছে, এটা কি বলা হবে, ডি এর নিয়ম বলা হবে। তার মানে কি ওরা জোড়া গঠিত করছে, কিন্তু এখানে কিন্তু কি নাই, 8টা ইলেকট্রন নাই। দেখো এখানে কি সর্বশেষ শক্তি স্তর বেরিলিয়ামের কি 8টা ইলেকট্রন আছে, ক্লোরিনের 8টা ইলেকট্রন আছে, তার মানে কি ওর 4 জোড়া আছে, 4 জোড়া আছে, কিন্তু বেরিলিয়ামের কিন্তু কি 2 জোড়া ইলেকট্রন আছে। তার মানে ওর সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন হয়েছে, কিন্তু ও কিন্তু 8টা ইলেকট্রন হয় নাই। তার মানে কি এইটা কি 8-এর নিয়ম হবে না, এটা কিসের নিয়ম হবে, ডি এর নিয়ম হবে। বুঝতে পারছো, এটা দিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসে, অসংখ্য প্রশ্ন, এবং কি প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এটা প্রশ্ন এরকম একটা দেই, স্যারদের এটা অনেক পছন্দের একটা মানে টপিক। বুঝতে পারছো, তার মানে আমি বুঝতে পারলাম যে 8-এর নিয়ম হলো কি, সর্বশেষ শক্তি স্তরে যদি 8টা পূর্ণ হয় তাহলে ওইটা হলো কি 8-এর নিয়ম। কিন্তু যদি সর্বশেষ শক্তি স্তর 8টা পূর্ণ না হয় এবং কি 8-এর বেশি হইলো, কিছু কিছু আছে 8-এর বেশি হবে, আবার কিছু কিছু আছে কি 8-এর কম হবে, কিন্তু কি ওরা কি করবে, জোড়া গঠিত করবে। ধরো ওর ইলেকট্রন একটা, ওর ইলেকট্রন একটা, দুইটা মিলে যে একটা জোড়া গঠিত করলে এটাকে কি বলা হবে, ডি এর নিয়ম বলা হবে। বুঝতে পারছো? আচ্ছা, ক্যাটায়ন এবং অ্যানায়ন, দেখো ক্যাটায়ন কাকে বলে। ক্যাটায়ন হলো, আচ্ছা আমি দেখলাম কি সোডিয়াম, ক্যাটায়ন লিখলাম হলো সোডিয়াম, সোডিয়াম 11, এটার যদি কি 1s2 2s2 2p6 3s1। আচ্ছা, ওর কিন্তু কি সর্বশেষ শক্তিস্তর না, তার আগের শক্তিস্তরে কিন্তু ইলেকট্রন, ওর সর্বশেষ শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে। ওই যদি কি করে, ওর যোজনী আমরা দেখাইছিলাম কত, ওর যোজনী কত 1, ওই কি করে একটা ইলেকট্রন দান করে দেয়। তার মানে কি ওই একটা ইলেকট্রন যে দান করে দিল, দান করে দেওয়ার পর সোডিয়াম কি হয়ে যায়, সোডিয়াম +1, অথবা কি সোডিয়াম +1, এটা হলো কি ও এরকম হয়ে যায়, আর এটাকে কি বলা হবে, ক্যাটায়ন বলা হবে। তার মানে কি ও যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রন কি করবে, কাউকে দান করে দিবে, দান করে দিয়ে কি হয়, ওটাকে হলো ক্যাটায়ন হয়। আবার দেখো ক্লোরিন, ক্লোরিন কি করে 17, ও সর্বোচ্চ 1s2 2s2 2p6 3s2 3p5, ওই কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে, আর একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার ফলে ও হলো কি -1 হয়ে যাবে, এটাকে কি বলা হবে, অ্যানায়ন বলা হবে। তার মানে কি ধনাত্মক আয়নকে হলো ক্যাটায়ন বলা হয়, এবং ঋণাত্মক আয়নকে কি বলা হবে, অ্যানায়ন বলা হবে। বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু তোমাকে বুঝাইছি আমি, যে প্রথম ওই যে যোজনী যখন বুঝাইলাম তখনই কিন্তু বলে দিছি এগুলো কিসের জন্য ধনাত্মক হলো এবং এটা কিসের জন্য কি হলো, ঋণাত্মক হলো, এটা কিন্তু আমি বুঝাই ফেলছি। তার মানে এটাতে আমার মনে হয় না আর এটা কোনো সমস্যা হওয়ার কথা। আচ্ছা, তার মানে কি ধনাত্মক আয়নকে কি বলা হবে, ক্যাটায়ন বলা হবে, এবং ঋণাত্মক আয়নকে কি বলা হবে, অ্যানায়ন বলা হবে। আচ্ছা, এটা এটা যদি হয় তার মানে কি আয়নিক বন্ধন, দেখো আয়নিক বন্ধন কাকে বলে, যে ক্যাটায়ন এবং ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন মিলে যেই বন্ধন গঠিত করে, অথবা কি ধাতু অধাতু মিলে যেই বন্ধন গঠিত করে তাকে কি বলা হবে, আয়নিক বন্ধন। তার মানে এখানে কি আয়নিক বন্ধন, তার মানে কি আয়ন, আয়ন থাকবে, তার মানে কি ক্যাটায়ন এবং অ্যানায়ন, তার মানে কি এগুলো কিন্তু দুইটাই আয়ন। তুমি কি এটা কি সোডিয়াম আয়ন, এটা কি ক্লোরিন আয়ন, এগুলো কিন্তু কি তুমি ক্যাটায়ন অ্যানায়ন না বলে তুমি ডাইরেক্ট এটা আয়ন বলতে পারো। তার মানে এটাও কি আয়নিত হয়েছে, এটাও কি হয়েছে, আয়ন হয়েছে, ও দান করছে, ওই কি করছে, গ্রহণ করছে। তার মানে কি আয়ন, আয়নিক বন্ধন হলো কি ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যেই বন্ধন গঠিত করবে তাকে কি বলা হবে, আয়নিক বন্ধন। আবার তুমি বলতে পারো ধাতু, তার মানে কি সোডিয়াম কি ধাতু এবং ক্লোরিন কি অধাতু, এবং ধাতু এবং অধাতু মিলে যেই বন্ধন গঠিত করবে তাকে কি বলা হবে, আয়নিক বন্ধন বলা হবে। আর আয়নিক বন্ধন হলো 1 থেকে 17 নম্বর মৌলগুলো একটু বেশি আয়নিক বন্ধন গঠিত করে, ঠিকঠাক, তাছাড়া বাকিগুলো এরকম গঠিত করে না, ওই করে করে না যে তা না, কিন্তু কি ওরকম এক্সাক্ট ভাবে হয় না। তার মানে কি আমাদের সোডিয়াম এবং ক্লোরিন, তার মানে কি এটাই লিখি সোডিয়াম ক্লোরাইড, তার মানে কি এটা কি ধনাত্মক ছিল, এটা কি ঋণাত্মক ছিল, তার মানে কি এটা কি আয়নিক বন্ধন। আর আয়নিক বন্ধন লেখার নিয়ম হলো ধাতু, তুমি ধাতুগুলা কি করতে হবে, প্রথমে লিখতে হবে, এবং অধাতুগুলা কি করতে হবে, পরবর্তীতে লিখতে হবে। অথবা কি ধনাত্মক আয়নকে কি করতে হবে, প্রথমে লিখতে হবে, এবং ঋণাত্মক আয়নকে কি লিখতে হবে, পরে লিখতে হবে। এটা হলো কি আমাদের আয়নিক বন্ধন লেখার নিয়ম। তা সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন হলো, দেখো দুইটা, এটা কি বললাম যে ধাতু এবং অধাতু মিলে কি করছে, বন্ধন গঠিত করছে। আর সমযোজী বন্ধন হলো দুইটা অধাতু, অধাতু কি করছে, বন্ধন এখানে আয়ন আকারে, তার মানে ও একটা ইলেকট্রন দিছে, ও একটা ইলেকট্রন নিছে, নেওয়ার মাধ্যমে কি করছে, বন্ধন গঠিত করছে, এটা কি বলা হয়, আয়নিক বন্ধন। কিন্তু সমযোজী বন্ধন কাকে বলা হয়, সমযোজী বন্ধন হলো যে কেউ কাউকে ইলেকট্রন দিবে না,
বলবে যে তুমি ভাই দিয়ে দিলা আমি নিলাম এরকম, কিন্তু সব ওরা হলো দিয়ে দিলে হলো কি আয়নিক বন্ধন, কিন্তু সমযোজী বন্ধন কি করবে, ভাই তোমাকে আমি দিবও না তুমি আমাকে দিবা না, দুইজন সুন্দর কি করবো, দুইজন আমার কাছে 1 টাকা আছে তোমার কাছে 1 টাকা আছে, সুন্দর 2 টাকা নিয়ে টেবিলে রেখে দিব, আর ওই টেবিলে রেখে দিয়ে বলবো তোমারও 2 টাকা আমারও 2 টাকা, এরকম ভাবে সমতা করে নিব। এভাবে সমতা করে। দেখো আমরা এখানে কি করবি, পানি H2O, এখানে কি করে আমার পানি কি করছে, দেখো পানি হলো অক্সিজেন, অক্সিজেন অক্সিজেনের বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে, আমরা দেখছিলাম 2টা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে কি 2টা বিজোড় ইলেকট্রন আছে। এই 2টা বিজোড় ইলেকট্রনের সাথে কি করে আমাদের হাইড্রোজেন, এই বেচারা যায় কি করে যে ইলেকট্রন, আমি ভাই কাউকে দিব না ইলেকট্রন, কাউকে না দিয়ে কি করব, তোমার ইলেকট্রন তোমার 2টা, তোমার তুমি চিন্তা করো তোমার এই 2টা, আমি চিন্তা করি আমার এই 2টা, দুইজনে দুইজনের মতো চিন্তা করতে পারে। এভাবে কি করে ওরা এই ইলেকট্রনগুলো কি করে শেয়ার করে, মানে 2টাই কিন্তু অধাতু, বুঝতে পারছো, এটা ওই ধাতু বলা যায় যদিও, হ্যাঁ 1 নাম্বার ধাতু, কিন্তু কি এটা কিন্তু ওইরকম ধাতু না, বুঝতে পারছো। এটা কি করে আমরা দুইটাই কি করে দুইজন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন করতে করে তাকে বলা হবে সমযোজী বন্ধন। আবার ধর কি কার্বন ডাইঅক্সাইড, কার্বন এবং অক্সাইড, এখানে তো বলতে পারবো না কে ধাতু, এটা কিন্তু দুইটাই কিন্তু কি অধাতু। কার্বন ডাইঅক্সাইড মানে কি ওই কি করে কার্বনের বাইরের সেলে কি আছে ইলেকট্রন আছে, আবার কি অণু গঠন করে। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু সমযোজী যৌগ। আচ্ছা আরেকটা হলো কি অণু গঠনকালে, যেমন কি অক্সিজেন অণু, O2 অণু, তার মানে কি করে অক্সিজেনের অণুর, এইটা তোমাদের হয়তোবা আসতে পারে। দেখো ওর কি আছে বাইরের সেলে, হ্যাঁ কি আঁকলাম আমি, এই নিউক্লিয়াস, বাইরের ইলেকট্রন 2টা 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 2টা, দেখো এখানে কি করছে, আচ্ছা 8টা পূর্ণ হয়েছে। দেখো আমাদের কি হয়েছে বাইরের সেলে অণু, অক্সিজেন অণু গঠনকালে কি করছে, একে দুইজনের কি করছে ইলেকট্রন শেয়ার করছে, শেয়ার করে ইলেকট্রন বিন্যাস মানে কি নিষ্ক্রিয় মূলের ইলেকট্রন বিন্যাসের মতো ধারণ করছে, ধারণ করার মাধ্যমে কি করছে ও বাইরের সেলে ওরও দেখো 8টা ইলেকট্রন হয়ে গেছে, ওর কি হয়ে গেছে 8টা ইলেকট্রন হয়ে গেছে, যার কারণে কি হয়ে গেছে ওদের দুইজন মনে করতেছে ভাই আমারও 8টা ইলেকট্রন তোমারও 8টা ইলেকট্রন, আমরা কি করছি আমাদের আর কোনো কি নাই, নিষ্ক্রিয় হয়ে গেছে, বুঝতে পারছো, ওদের কোনো আর বিক্রিয়া করার কোনো চিন্তা ভাবনা নাই। এইভাবে কি করছে ওরা অনুগঠন করছে, এটাকে কি বলা হবে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলবে, যে সমযোজী বন্ধন হইলো মানে একাধিক মৌল ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত করবে তাকে কি বলা হবে সমযোজী বন্ধন। অথবা কি দুটি অধাতু মৌলের ভিতরে, কোনো দুটি অধাতুর মৌলের ভিতরে যে বন্ধন গঠিত হবে তাকে কি বলা হবে সমযোজী বন্ধন বলা হবে। সমযোজী বন্ধনের অনেকগুলো আছে, যেমন কি H2O, তারপরে কি H3, তারপরে অ্যামোনিয়া পানি, তারপরে CO2, এরকম কি আরো অসংখ্য সমযোজী যৌগ আছে, বুঝতে পারছো। আচ্ছা দেখো সমযোজী যৌগ, এখন সমযোজী যৌগ তো বুঝলাম, কিন্তু এখন সমযোজী যৌগর আকার বা কি আকার হলো কি ওরা দেখতে কেমন, বুঝতে পারছো। আমরা তো শুধুমাত্র ওদের বন্ধন দেখলে হবে না, ওদের আকারও দেখতে হবে যে কেমন, আমরা যদি না চিনতে পারি তার মানে কি সমযোজী যৌগ, আমি যে আকার যদি দেখি, আকার হলো আমি পানি দিয়ে চিন্তা করবো, অ্যামোনিয়া দিয়ে চিন্তা করি। আচ্ছা এর আগে হলো সমযোজী যৌগের আকার, আকার বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো লন পেয়ার এবং বন্ড পেয়ার। আচ্ছা লন পেয়ার কাকে বলে এবং বন্ড পেয়ার কাকে বলে, তার মানে কি আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ আমি শুধু মুছে ফেলতেছি, যে এখানে কি হয়েছে বন্ধন গঠিত করছে কার্বনের কি আছে 4টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠিত করছে, হ্যাঁ কার্বন না দিয়ে অন্য কিছু দিই, অ্যামোনিয়াই আঁকি। দেখো অ্যামোনিয়া NH4 এখানে কি NH3, আচ্ছা NH3 দেই, এখানে দেখো কার্বন নাইট্রোজেন কত নম্বর মূল, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন, তার মানে কত 7 নাম্বার। আচ্ছা 7 নাম্বার যদি হয় আমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p কত 3, তার মানে দেখো ওর কিন্তু 3, তার মানে কি আমরা কি জানি কি p অরবিটাল হলো কি 3টা ভাগে ভাগ করা যায়, তার মানে কত ওর 3টা ইলেকট্রন, তার মানে কি 3টা বিজোড় ইলেকট্রন, আর 3টা বিজোড় ইলেকট্রন মানে কি ওর 3 যোজনী হলো 3, আর 3টার সাথে কি করছে যুক্ত হয়েছে, আর হাইড্রোজেনের কত হাইড্রোজেনের হলো 1 1s1, তার মানে কি ওর একটা যোজনী 1, তার মানে কি নাইট্রোজেন 3টা নাইট্রোজেনের সাথে কি হয়েছে 3টা, মানে একটা নাইট্রোজেনের সাথে 3টা কি হয়েছে হাইড্রোজেন যুক্ত হয়েছে। আচ্ছা আমি এটা যদি আঁকি, নাইট্রোজেন আঁকলাম,
ধরো কি এখানে আঁকলাম, এখানে আঁকলাম। আচ্ছা, এখানে কি হয়েছে হাইড্রোজেন, এখানে কি হয়েছে হাইড্রোজেন, ওর একটা ইলেকট্রন, ওর একটা ইলেকট্রন, তারপরে কি ওর একটা ইলেকট্রন, ওর একটা ইলেকট্রন, হাইড্রোজেন, ওর একটা ইলেকট্রন, ওর একটা ইলেকট্রন। আর দেখো এই যে ওর কি সর্বশেষ শক্তিস্তর বলতে কি 2 নম্বর শক্তিস্তর। এই যে দুইটা ইলেকট্রন যে এখানে আলাদাভাবে আছে, এটা কি কি বলা হবে, মুক্তজোড় ইলেকট্রন। এটাকে কি বলা হবে, মুক্তজোড় ইলেকট্রন। তার মানে এই মুক্তজোড় ইলেকট্রন, আর এই দুইটা কিন্তু কি হয়েছে, ওর একটা ইলেকট্রন, ওর একটা ইলেকট্রন, তার মানে কি দুইজনে কি হয়েছে, ইলেকট্রন আছে। তার মানে এটা হলো কি বন্ধন জোড় ইলেকট্রন। তার মানে এটা কি বন্ধন জোড় ইলেকট্রন, বুঝতে পারছো, অথবা কি বন্ড পেয়ার। আর এটা কি লোন পেয়ার অথবা কি মুক্তজোড় ইলেকট্রন, বুঝতে পারছো। আর এই মুক্তজোড় ইলেকট্রন কি বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে, কেউ কাকে দেখতে পারে না। বন্ধন জোড়কে কি করে, বিকর্ষণ করে, সবাই সবাইকে শুধুমাত্র বিকর্ষণ করে। আচ্ছা, এই বিকর্ষণের ফলে আমরা এখানে কি দেখতে পারি, আমাদের এখানে বন্ধন যে কোণ, এই কোণটা হওয়ার কথা ছিল কত, 109 ডিগ্রি, বুঝতে পারছো। 109 পয়েন্ট কত 5, 109 পয়েন্ট, হ্যাঁ 109.5, 109.5 ডিগ্রি হলো কি হওয়ার কথা ছিল। কিন্তু এখানে কি আমাদের যে মুক্তজোড় ইলেকট্রন, এই মুক্তজোড় ইলেকট্রন কি করছে, ওকে ধাক্কা মারছে, আর কি করছে, ওকেও কি করছে, ধাক্কা মারছে। ধাক্কা মারার কারণে এই বন্ধন কোণটা হয়ে গেছিল কত 107 ডিগ্রি, বুঝতে পারছো। তার মানে কি আমাদের এটা কি দেখতে হলো এইরকম। আচ্ছা, আবার যদি কত CH4 এটা যদি বলি, তার মানে কত, এটা কিন্তু কি আমাদের কার্বন, ওর কিন্তু কোনো কি নাই বন্ধনজোড় ইলেকট্রন নাই, ওর কি নাই কোনো বন্ধনজোড় ইলেকট্রন নাই, ওই মুক্তজোড় ইলেকট্রন নাই, সবগুলো কিন্তু কি বন্ধনজোড় ইলেকট্রন। আর ওরা কিন্তু কি করে না, ওই রকমভাবে বিকর্ষণ করে না, সবাই সবাইকে বিকর্ষণ করে, সুন্দর চারজন সুন্দর করে আছে। তার মানে এটা কি হয়, কোনটা হয়, এটা কিন্তু 3 ডাইমেনশনাল হয়। এখানে তুমি বলবা যে ভাই আমার তো মোটমাট কোণ হলে 180 ডিগ্রি, আমি 4 ভাগ করলে গেলে তো আমার আসবে হলো 90 ডিগ্রি, কিন্তু এখানে কি 109 ডিগ্রি হলো কেমনে, বুঝতে পারছো। কিন্তু এটা কি 3 ডাইমেনশনাল চিত্র হবে, বুঝতে পারছো, যে এটা বোর্ডে আঁকা আপাতত সম্ভব না, যার কারণে কি করতেছি আমরা এটা লিখে দিচ্ছি, এটা হলো কি 109.5 হবে, বুঝতে পারছো। এটা হলো কি ওর বন্ধন কোণ। আচ্ছা, আরেকটা হলো কি, এই যে কি যেন বলে, মিথেনে রাখলাম, তারপরে কি এটা রাখলাম, আর একটা পানি রাখি H2O, আর অক্সিজেন। আচ্ছা, আমি উপরে আঁকি একটু, তাছাড়া ঝামেলা হবে। আচ্ছা, এখানে অক্সিজেনের চিন্তা করি আমি শুধুমাত্র, অক্সিজেনের জন্য অক্সিজেনের হলো 1s2 2s2 2p4। এখানে দেখো, এখানে আমার ওর যদি ভাগ ভাগ করি, তার মানে কি করবে, আমার এখানে কিন্তু 2টা ইলেকট্রন থাকবে প্রথম শক্তি স্তরে, অথবা কি আমি যদি দেখাই, ও অক্সিজেনের কি বাইরের সেলে কয়টা ইলেকট্রন থাকবে, 6টা ইলেকট্রন থাকবে। তার মানে কি 2টা কিন্তু কি থাকবে, 2টা বিজোড় ইলেকট্রন থাকবে, এই 2টা বিজোড় ইলেকট্রন, অথবা কি এই যে 2টা বিজোড় ইলেকট্রন থাকবে, আর একটা কি 2টা কিন্তু কি জোড়া ইলেকট্রন থাকবে। তার মানে আমি যদি এই বন্ধন এইটা যদি আঁকি, দেখো এটা আঁকলে কিরকম দেখাবে, যে আমার এই যে 2টা এখানে কি করলাম, আচ্ছা এটা না আঁকে অক্সিজেন দিলাম, অক্সিজেনের সাথে কি হবে, এই যে 2টা হাত দিলাম, হাইড্রোজেনের সাথে যুক্ত করে দিলাম, ওর একটা ওর একটা ওর একটা ওর একটা হাইড্রোজেন, এবং কি এইখানে দেখো এই যে 2টা, এই 2 জোড়া যে ইলেকট্রন আছে, এই 2 জোড়া কি করলাম আমি এখানে শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে এইখানে কিন্তু কি হইলো আমাদের, এই যে এখানে কিন্তু 2টা কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, মুক্তজোড় আছে কয়জন, 2জন। তার মানে কি ও 2টা কি করবে, দুজনকে বিকর্ষণ করবে, আবার কি ওরাও কি করবে, বিকর্ষণ করবে, যার কারণে কি হবে, এইটার কোণ হয়ে যাবে কত 105 ডিগ্রি, 105 ডিগ্রি না, 104.5 ডিগ্রি, বুঝতে পারছো। তার মানে কি এটা ভি আকৃতি হবে, বুঝতে পারছো। এটা কি চতুর্তলীয়, এটা কি পিরামিড আকৃতি, এরকম কি হবে আমাদের আকৃতিগুলো হবে। আমার আশা করি এটা তোমরা বুঝতে পারছো, যদিও এইগুলো তোমরা আরো যখন বড় ক্লাসে উঠবা তখন কি এটা নিয়ে আরো অনেক বেশি ব্যাখ্যা করা হবে, বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা দেখো, সমযোজী বন্ধনের আকার দেখলাম, লন পেয়ার বন্ড পেয়ার দেখলাম। আচ্ছা, আয়নিক বন্ধন ও সমযোজী যৌগ, আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা হলো বৈশিষ্ট্য দেখবো। আচ্ছা, দেখলাম কি আয়নিক যৌগ মানে কি, আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড, তার মানে কি করছে, ওরা ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি করছে, ওরা বন্ধন গঠিত করছে। তার মানে কি ওরা, ওদের ভিতরে হলো স্থির তড়িৎ বল কাজ করে, কি স্থির তড়িৎ বল কাজ করে। কিন্তু ধরো কি ওদের ভিতরে কিন্তু কি না, কোন ওদের ভিতরে হলো দুর্বল ভ্যান ডার ওয়ালস
বল কাজ করে। তার মানে কি, এটা হলো স্থির তড়িৎ, এটা কিন্তু অনেকটা শক্তিশালী। এটা কি দুর্বল, শব্দের আগেই তো দুর্বল লেখা। আর এটা কি স্থির তড়িৎ, এটা কি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে। তার মানে এটা দুর্বল। তার মানে কি, ওর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক কি, ওর গলনাঙ্ক কি হবে, অনেকটা বেশি হবে। তার মানে কি, ও যেহেতু অনেকটা শক্তিশালী, তার মানে কি ওকে গলাইতে একটু বেশি শক্তি লাগবে। আর ওটা কি যেহেতু দুর্বল, তার মানে কি ওকে গলাইতে কি অত কাজ লাগবে, শক্তি লাগবে না। আর মিথেন সাধারণত এটা কি গ্যাস, আমরা যেমন রান্নাঘরে রান্না করি, আমরা কিন্তু এই মিথেন গ্যাস দিয়ে রান্না করি, বুঝতে পারছো। আর এটা কি, এটা কি গলনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, আয়নিক বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বেশি। এবং এই যে সমযোজী বন্ধনের কি হয়, এগুলো আয়নিক এবং এই বন্ধন এগুলো হয় না কি, এই দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে, যার কারণে এটা গলাইতে অথবা কি এটা ওই বাষ্পীভূত করতে অত শক্তির প্রয়োজন হয় না। তার মানে আমরা বলতে পারি আয়নিক আয়নিক যৌগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কিন্তু সমযোজী যৌগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি তুলনামূলক কম। এটা কিসের জন্য কম, এটা কি করে, এটা হলো স্থির তড়িৎ বল কাজ করে, স্থির তড়িৎ। এবং এটা কি করে, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে, যার কারণে কি এটা আমাদের অত শক্তিশালী না। আচ্ছা, তারপরে আরেকটা আছে হলো কি তড়িৎ, তড়িৎ প্রবাহ। আচ্ছা, তড়িৎ প্রবাহ মানে কি, আমরা জানি তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। আর ইলেকট্রন, ইলেকট্রন যদি মুক্ত ইলেকট্রন না থাকে তাহলে তো ইলেকট্রন প্রবাহিত হইতে পারবে না। আর ইলেকট্রন যদি মুক্তভাবে ইলেকট্রন প্রবাহিত না হইতে পারে তাহলে তো তড়িৎ প্রবাহিত হবে না। তার মানে কি, আমরা এখানে কি দেখতে পারি, যে এখানে কিন্তু কি আছে, ওর কিন্তু এই যে ইলেকট্রন, ও ধনাত্মক এবং ঋণাত্মক, তার মানে কি ওরা কিন্তু ইলেকট্রন কিন্তু একে অপরকে শেয়ার করছে, এবং কি ধনাত্মক আয়ন এবং কি ওরা কি ক্যাটায়ন হয়ে গেছে। আর এইখানে এটা হলো কি সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ। আর এই ধনাত্মক এবং কি ঋণাত্মক, এটা কি করে, আমরা যখন দ্রবীভূত হয় আয়নিত আকারে, ধরো কোনো পানির সাথে আমরা কি করলাম, এটা দ্রবীভূত করলাম, তখন কি হয়, এই ধনাত্মক আর ঋণাত্মক এই আয়নগুলো কি করে, ইলেকট্রন, ইলেকট্রনের মাধ্যমে মানে তড়িৎ কি করতে পারে, ওরা প্রবাহিত করতে পারে, যার কারণে কি হয়, এটা তড়িৎ প্রবাহিত, এটা তড়িৎ প্রবাহিত। আর এটা কি প্রবাহিত না। কিসের জন্য, এখানে কি নাই, কোনো মুক্ত ইলেকট্রন নাই, যার কারণে কি হয় না, এটার ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হতে পারে না। যেমন তুমি যদি বলো যে সোডিয়াম ক্লোরাইড নিলাম, আর হলো কি সমযোজী যৌগ হলো চিনি, বুঝতে পারছো, চিনির সংকেত হলো কি C12H22O6, এই চিনি নিলাম, এই চিনি কি করলাম, পানিতে দ্রবীভূত করলাম, এটা কি সোডিয়াম ক্লোরাইড লবণ, এটাও কি করলাম, পানিতে দ্রবীভূত করলাম। তুমি পরীক্ষা করে দেখতে পারো, যদিও চেষ্টা করা অতটা ভালো না, কেননা হঠাৎ যদি কোনো একটা হয়ে যায়, এক্সপেরিমেন্ট করতে যায়, দেখবা হাত টাত পুরাই নিছো। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড পানির সাথে মিশায়া ওইখানে বিদ্যুৎ দিলে দেখবা কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু চিনি, চিনি কি করবা, চিনি পানিতে দ্রবীভূত করে ওইখানে যদি তুমি কারেন্ট দাও, তাহলে ওখানে কি দেখবা না, যে পানি যে কি জানো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না, ওদের কি নাই, কোনো মুক্তচরী ইলেকট্রন নাই, কিন্তু ওদের কি আছে, আয়নিত আকারে কি আছে, ওদের মুক্ত ইলেকট্রন, মানে কি ওদের ইলেকট্রন আছে, যার কারণে কি করতে পারে, ওরা দিতে পারে, ইলেকট্রন প্রবাহিত হয়। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গেল, তারপরে কি আছে গলনাঙ্ক, তারপরে হলো ক্লাস গঠন। আচ্ছা, ক্লাস গঠন, ক্লাস গঠন যদি দেখি, তোমাদের হলো বইয়ে ক্লাস গঠন আছে হলো দুইটা, যেমন সিলিকন অক্সাইড আর হলো সোডিয়াম ক্লোরাইড। সিলিকন অক্সাইড ডাইঅক্সাইড এবং কি সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সিলিকন অক্সাইড গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সিলিকন অক্সাইড। আচ্ছা, সিলিকন অক্সাইড হলো কি, আমরা এটা দেখি ক্লাস গঠন, এটা দেখি, দেখো সিলিকন, সিলিকন অক্সিজেন, সিলিকন অক্সিজেন, সিলিকন অক্সিজেন, সিলিকন অক্সিজেন, সিলিকন অক্সিজেন, সিলিকন, 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 সিলিকন। আচ্ছা, আর রাখলাম না, এভাবে কি করছে, আমাদের এখানে যত আঁকবা, আমরা এখানে কি অক্সিজেন দিতে পারো, সিলিকন দেখতে পারো, এখানে কি করবা অক্সিজেন দিবা, এখানে কি করবা সিলিকন দিবা। তার মানে কি একটা অক্সিজেনের সাথে কি করবা, একটা অক্সিজেনের সাথে দুই সাইডে কি দুইটা সিলিকন থাকবে, এবং একটা সিলিকনের সাথে দুই সাইডে চার সাইডে কি থাকবে, চারটা অক্সিজেন থাকবে। এই সেম ভাবে কি করতে পারো, আমরা এই ক্লাসটা আঁকতে পারি। এভাবে কি করতে পারবো আমরা, অসংখ্য, এটা হলো কি পলিমার, এটাকে কি এরকম এন আকারে প্রকাশ করা হয়, অথবা কি পলিমার, বুঝতে পারছো। এটা কি আমাদের সিলিকন অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইডের কি আমাদের এটা হলো ক্লাস গঠন, অথবা কি এদের আকার।
আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের আকারটা কেমন হবে? সোডিয়াম ক্লোরাইডের আকারটা দেখি। সোডিয়াম ক্লোরাইড হলো, দেখো আমরা এটা একদম সহজ, তোমরা একটু চেষ্টা করলে পারবা। যেমন কি ধরো কি এখানে কি দিলাম, এটা বড় গোল্লা দিলাম, এটা ছোট গোল্লা দিলাম। আচ্ছা দেখো, একটা বড় গোল্লা, একটা ছোট গোল্লা, আবার একটা বড় গোল্লা। আবার কি করলাম, এখানে কি দিলাম বড় গোল্লা, এখানে কি ছোট গোল্লা, ও ছোট গোল্লা দিলাম, এখানে বড় গোল্লা, এটা কি ছোট গোল্লা, এখানে আবার বড় গোল্লা, ছোট গোল্লা, আবার বড় গোল্লা। সেম ভাবে কি করব, এখানে আঁকবো, এখানে বড় গোল্লা, এখানে কি হবে ছোট গোল্লা হবে, এখানে আবার বড় গোল্লা হবে, এখানে আবার ছোট গোল্লা হবে। আবার এখানে কি হবে, বড় গোল্লা, ছোট গোল্লা, বড় গোল্লা। আবার কি হবে, এখানে ছোট গোল্লা হবে, ছোট গোল্লা, বড় গোল্লা, ছোট গোল্লা। আচ্ছা, এখন আমরা সবগুলা শুধুমাত্র যোগ করে দেব। এরকম করে সুন্দর শুধুমাত্র যোগ করে দিলেই আমাদের কাজ শেষ। এটা হলো কি আমাদের সোডিয়াম ক্লোরাইডের কি প্লাস প্লাস গঠন, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আছে হলো আমাদের ধাতব বন্ধন। আচ্ছা, আমরা এখানে কি দেখলাম যে সমযোজী আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কাকে বলে, যে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যে বন্ধন গঠিত করে, অথবা কি ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠিত করে তাকে কি বলা হয়, আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন কাকে বলে, দুইটি অধাতু মিলে যে বন্ধন গঠিত করে তাকে কি বলা হয়, সমযোজী বন্ধন। এবং ধাতব বন্ধন তাহলে কাকে বলবে, ধাতব বন্ধন হলো যারা ধাতু, ধাতু দুইটি ধাতু একে দুইজন কাছাকাছি আসলে যে আকর্ষণ বল কাজ করে তাকে কি বলা হবে, ধাতব বন্ধন বলা হবে। যেমন ধাতব বন্ধন, ধাতব বন্ধন কি হয়, ওখানে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন থাকে। যেমন কি ধরো কি ধাতু, এখানে একটা ধাতু দিলাম, এখানে ধাতু দিলাম, ধাতু এরা পরস্পর কি করে ধাতব বন্ধন করতে পারলে, এবং এখানে কি থাকে, অসংখ্য ইলেকট্রন ফাঁকা থাকে। ইলেকট্রনগুলো কি করে, এই ইলেকট্রন ফাঁকা থাকার কারণে কি করতে পারে, ধাতব বন্ধন কি করতে পারে, তাপ পরিবাহী করতে পারে, অথবা কি ইলেকট্রন পরিবাহী, অথবা কি বিদ্যুৎ পরিবাহী করতে পারে। তার মানে কি ধাতব বন্ধন কিন্তু কি বিদ্যুৎ পরিবাহী। এবং ধাতব বন্ধন কি করতে পারে, তাপ। যেমন কি আমাদের যে এই ধাতু হলো, যেমন চামিচ, চামিচ কিন্তু কি চুলার উপর দিলে কিছুক্ষণ পর কিন্তু হাত পর্যন্ত কি হয়, গরম হয়ে যায়। এটা কিসের জন্য, ওই ইলেকট্রন, গরম ইলেকট্রন কি করতে পারে, ছোটাছুটি করে। ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনগুলো কি করে, অনেক ছোটাছুটি করে, বুঝতে পারছো। ধাতুগুলা কি থাকে, ধাতু হলো কি বাম সাইডের পর্যায় সারণীর বাম সাইডের গুলা কি ধাতু। আর ধাতুগুলা কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে অনেক বেশি। আর এই মুক্ত ইলেকট্রনগুলা কি করতে পারে, ছোটাছুটি করে। এই ছোটাছুটি করে ওরা তাপ কি করতে পারে, পরিবহন করতে পারে। আবার ইলেকট্রনে কি করতে পারে, অথবা বিদ্যুৎ কি করতে পারে, প্রবাহিত করতে পারে। যার কারণে ধাতব বন্ধনে কি করতে পারে, বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, তাপ প্রবাহিত করতে পারে। এভাবে কি করতে পারে, ধাতব বিদ্যুৎ পরিবাহী এবং কি তাপ পরিবাহী, বুঝতে পারছো। এটা হলো কি আমাদের ধাতব বন্ধন। ওকে, আচ্ছা, আশা করি ক্লাসটা সবার ভালো লাগছে। ইনশাআল্লাহ আবার কোনো নতুন কোনো ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।